আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রানা টেলিকম। দেখুন, এই স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস একটি ফোন। এটি কিন্তু একসময়ের আসলে ফ্ল্যাগশিপ ফোন এবং কি অনেক দামি একটি ফোন ছিল। প্রায় ৳১,০০,০০০ প্রায় ছিল। তো এই ফোনটি যেটি প্রবলেম, সেই প্রবলেমটি নিয়ে কথা বলবো। আর প্রবলেমটি কিভাবে সলভ করা যায় এবং কি সলভ করা যায় কিনা বা ফোনটির কি কন্ডিশন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আর সঙ্গে রয়েছি আমি রানা। আর আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমি মূলত মোবাইল রিপেয়ার করে থাকি। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনগুলোর প্রসেসর নিয়ে কাজ করে থাকি। বিশেষ করে যে ফোনগুলোতে শুধুমাত্র প্রসেসর ইস্যু হয়ে থাকে, সেই ফোনগুলোর প্রসেসর প্রবলেমগুলো সলভ করে থাকি। তো আজকের যে ফোনটি, এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস। এই ফোনটিতে আসলে প্রসেসরের কোনো প্রবলেম রয়েছে কিনা, সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। আর বিভিন্ন ধরনের ফোনগুলোই আমি কাজ করে থাকি, বাট এই ফোনগুলো যেগুলো স্যামসাংয়ের বিভিন্ন ফোন রয়েছে, আর একেকটি আলাদা আলাদা ফোনে কিন্তু আলাদা আলাদা চিপসেট ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফোনটি যেটি স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস, এই ফোনটি মূলত ইউএসএ ভেরিয়েন্ট বা চায়নার ভেরিয়েন্ট। এটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসরটি। তো বিভিন্ন ধরনের প্রসেসরের প্রবলেম হতে পারে। ডুয়াল ডেকার যে প্রসেসরগুলো স্যামসাংয়ের হয়ে থাকে, সেগুলোতে কিন্তু কমন একটি প্রবলেম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটি বারবার স্যামসাং S10 প্লাস লেখা আসছে আর যাচ্ছে। এটি হচ্ছে সমস্যা। অনেক সময় লম্বা সময় স্টাক হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় ফোনটি কিন্তু অন হয়। কয়েকদিন অফ রাখার পর হঠাৎ করে অন করলে অন হয়। ফোনটি একদমই আনটাচ রয়েছে এবং কি মাদারবোর্ডে কোনো ধরনের কাজ করা হয়নি। তো আমি প্রথম কাজ করব। এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের সফটওয়্যার বা অন্য কোনো প্রবলেম আমি পাইনি, বা সফটওয়্যার হার্ড রিসেট, ফ্লাশিং এগুলো কিন্তু অলমোস্ট সম্ভবত চেষ্টা করেছেন। যিনি নিয়ে এসেছেন তিনিও একজন টেকনিশিয়ান। আর এ ধরনের কাজগুলো যারা ম্যাক্সিমাম আমি পেয়ে থাকি, যেগুলো লোকাল যারা টেকনিশিয়ান রয়েছেন বা অনেক ক্লায়েন্ট রয়েছেন যারা সরাসরি আমাদের কাছ থেকে সার্ভিস নেন, তো তাদের কাজগুলো সাধারণত ভিডিওতে আসা হয় না, নিয়ে আসা হয় না। আর এর কারণ হচ্ছে দেখা যায় বেশিরভাগ ফোনই কিন্তু পোকো X3, X3 প্রো, বিভিন্ন ফোন রয়েছে রেডমি। এই ফোনগুলো দেখা যায় অনলাইনে ভিডিও দেখে অনেকেই কিন্তু অনেক দূর থেকে পাঠান এবং তারা অনেক রিকোয়েস্ট করেন ভিডিও শেয়ার করার জন্য, যে কারণে দেখা যায় বারবার কিন্তু কমন কিছু ভিডিও শেয়ার করা হয়। কিন্তু এর বাইরেও কিন্তু দেখা যায় লোকাল অনেক ধরনের অনেক মডেলের কাজগুলো করতে হয়, যেগুলো প্রসেসর ইস্যু থাকে, সবগুলো শেয়ার করা হয় না। তো যা হোক, স্যামসাংয়ের S8 প্লাস রিসেন্ট একটি ভিডিও শেয়ার করেছি এবং কি স্যামসাংয়ের বেশ কয়েকটি মডেলের প্রসেসরের প্রবলেম কিন্তু শেয়ার করলাম। তো আজকে S10 প্লাস এই ফোনটির প্রসেসর প্রবলেম রয়েছে। আশা করছি যে এটি রিবোলিংয়ের মাধ্যমেই সলভ হবে এবং কি সলভ হয় কিনা সেই বিষয়টি দেখব। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ফোনগুলো দেখুন, S8 প্লাস যে ফোনটি বিগত একটি ভিডিওর আগে আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওতেও কিন্তু লোগো আসতো এবং কি রানিং থাকতো, ফোনটি রিবুট করতো। এগুলো একটু পুরনো মডেল, যদিও ৫-৬ বছর আগের এই ফোনগুলো, বাট এই ফোনগুলো কিন্তু অনেক দামি ছিল। দেখুন, কাজ করতে গিয়ে বিদ্যুৎ চলে যায় এবং কি ফোনটি কিন্তু আর কাজ করা হয় না। তো যেহেতু ঝড় বৃষ্টির কারণে সারা দেশে বিদ্যুতের সমস্যা ছিল, কাজটি ওই দিন করতে পারিনি। তো আজকে পরের দিন আর কি, আজকে এই প্রসেসর রিবোলিংয়ের এই কাজটি আমি করছি। তো যা হোক, অনেক সময় অনেক কাজ দেখা যায় যে আমরা একটানা কাজগুলো কমপ্লিট করতে পারি না। ভিডিও মাঝখানে স্কিপ হয়ে যায় অনেক সময়। কারণ প্রত্যেকটি কাজের মাঝখানে কিছু না কিছু ইন্টারাপ্ট হয়, যে কারণে ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ থাকে না। তো চেষ্টা করি তারপরে সুন্দর করে ভিডিওগুলো শেয়ার করার, কারণ প্রতিনিয়ত কাজে যেহেতু ব্যস্ত থাকি, কাজের পাশাপাশি ভিডিও শেয়ার করা অনেক টাফ। এটা যারা এই কাজগুলো করেন তারাই জানেন এবং সেগুলোকে গুছিয়ে আবার তুলে ধরা সো অনেক কঠিন ব্যাপার। তো আজকের যে স্যামসাংয়ের S10 প্লাসের প্রসেসরটি রিবোলিং কাজ করব, এই রিবোলিংয়ের কাজ করার সময় আমাকে কী কী বিষয় খেয়াল রাখতে হবে, টেম্পারেচার কেমন রাখতে হবে, এই বিষয়গুলো আলোচনা করব। দেখুন, এটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 855G, যেটি পোকো X3 প্রোতে যে ডাবল ডেকার প্রসেসরটি ইউজ করা হয়েছে, প্রায় সেম প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু আমাদের শুধু পার্থক্যটা হচ্ছে মাদারবোর্ড এবং কি আঠাগুলো পার্থক্য রয়েছে। পোকো X3 প্রোতে যে আমরা আইসিতে আঠাগুলো পেয়ে থাকি, সেগুলো কিন্তু কালো ধরনের এক ধরনের হার্ড পেস্ট। আর এটি হচ্ছে রাবার সিলিকন টাইপের এক ধরনের হার্ড পেস্ট। এটাও কিন্তু অনেক হার্ড লাগছে, আমি কিন্তু বুঝতে পারছি, যে কারণে
একটু সাবধানে কিন্তু আমি আইসিটি রিমুভ করার চেষ্টা করছি। দেখুন আমার র্যামটি অলরেডি রিমুভ হয়েছে। আর এর নিচে কিন্তু রয়েছে সিলিকন যে গ্লু, এক ধরনের আঠা, কাঁচের মতো অন্যরকম একটি আঠা। এই আঠাগুলো একটু অন্যরকম হয়ে থাকে। এগুলো পরিষ্কার করার সময়ও আমাদের খুব সতর্ক থাকতে হয়। অনেক সময় একটু লেগে থাকার কারণে আইসিগুলো বসে না। তো এগুলো রিমুভ করতে হবে। খুব ধীরে সুস্থে সম্পূর্ণ ক্লিন করে তারপরে কিন্তু আমার প্রসেসর রিমুভ করতে হবে। আর এই ফোনটিতে যে হিট, আমার মনে হচ্ছে যে হিটটি একটু বাড়িয়ে কাজগুলো করতে হবে। আর টেম্পারেচার ৩৯০ ৪০০-র মতো ইউজ করতে হচ্ছে। আর এয়ার 70 ইউজ করতে হচ্ছে। অলরেডি আমি কিন্তু র্যামটি রিমুভ করে নিয়েছি। আর র্যাম রিমুভ করার সময় আমি বুঝতে পারলাম যে র্যামের চেয়ে প্রসেসর রিমুভ করার সময় একটু হলেও এয়ার টেম্পারেচার বাড়িয়ে নিতে হবে। এ ধরনের কাজে আমরা জাস্ট ধৈর্য হারাবো না, খুব ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। আর এই কাজগুলো করার সময় অনেক সময় দেখা যায় আমরা কিন্তু খুব বারবার ভালোভাবে ক্লিন করি। অনেক সময় ক্লিনিংয়ে যদি কোনো সমস্যা থাকে, ভালোভাবে ক্লিন না হয়, তাহলে কিন্তু কাজগুলো করতে সমস্যা হয়। বিশেষ করে আইসির চিপগুলো যখন ক্লিন করব, বলগুলো, লাইনগুলো, প্রত্যেকটি বলের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং কি ক্লিন করার সময় যেন আইসি ক্ষতি না হয় সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আশেপাশের যে কম্পোনেন্টসগুলো দেখলাম, তাতে আমি এখানে একটি ওপেনার ইউজ করতে পারবো। খুবই স্লিম, পাতলা ধরনের একটি ব্লেড দিয়ে কিন্তু আমরা আইসিটি রিমুভ করতে পারবো খুব ইজিলি। তো এই প্রসেসরটি রিমুভ করার জন্য আমাকে আগে প্রি হিট করে নিতে হচ্ছে এবং কি এরপর আমি ফাইনাল যে হিট সেটি ব্যবহার করব। আর হিট অ্যাপ্লাই করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন মাদারবোর্ডের কোনো একটি অংশে বেশি সময় হিট না লাগে এবং মাদারবোর্ডটি ফুলে না যায়। এটি হচ্ছে সব দিক খেয়াল রাখতে হবে। আপনার চোখ এবং ব্রেন একসঙ্গে কাজ করতে হবে, দুটি হাত একসঙ্গে কাজ করতে হবে। দেখুন আমি কিন্তু প্রেস করে দেখতে পাচ্ছি যে ব্লেডটি সুন্দরভাবে ঢুকে পড়ছে। তারপরেও কিছু অংশ, এই অংশটি খুব হার্ড লাগছে আমার কাছে। আমি কিন্তু খুব ধীরে সুস্থে আইসিটি রিমুভ করার চেষ্টা করছি এবং দেখুন অলমোস্ট আমার সুন্দরভাবে আইসিটি রিমুভ হয়ে গেল। তো সাধারণত পোকো এক্স থ্রি প্রোতে যেভাবে আমি আইসি রিমুভ করি এবং যে গতিতে আইসি রিমুভ করি সেটি কিন্তু একটু আলাদা। তো স্যামসাংয়ের মাদারবোর্ড এবং স্যামসাংয়ের, যদিও আইসি একই, তারপরেও স্যামসাংয়ের মাদারবোর্ড এবং গ্লু থেকে শুরু করে আপনারা জানেন যে স্যামসাংয়ের মাদারবোর্ডের প্রিন্টগুলো, এনসি প্রিন্টগুলো কিন্তু উঠে যায়। তো এই স্যামসাংটির ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু নয়। দেখবেন যে এখান থেকে দু একটি পিন কিন্তু উঠে গেছে যেগুলো এনসি পিন, কোনো কানেকশন নেই, নো কানেকশন। তো পোকো এক্স থ্রি প্রোতে কিন্তু এই লাইনগুলো উঠে না, এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে যে পোকো এক্স থ্রি প্রোর আঠা এবং মাদারবোর্ড পুরোটাই ভিন্ন এবং এই মাদারবোর্ডটি কিন্তু অনেক সরু। মাদারবোর্ডের এই প্রসেসরের অপর পাশে রয়েছে পাওয়ার আইসি, সেই বিষয়টি খেয়াল রাখতে হচ্ছে। পাশে রয়েছে চার্জিং আইসি এবং এই ফোনটির সাথে যে ইউএফএস স্টোরেজ আইসিটি রয়েছে সেটিও কিন্তু এর পাশেই রয়েছে। তো এই যে সব বিষয়গুলো খেয়াল রেখে খুব ধীরে সুস্থে আমি কিন্তু আইসিটি রিমুভ করেছি। তো এখানে আমি যদি এই মডেলের কাজ প্রতিদিন করি, এই কাজটি আরও সহজভাবে কিন্তু করা সম্ভব হবে। এটি হচ্ছে বাস্তবতা, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ শুধু প্রসেসরে কাজ করছি। তো সেক্ষেত্রে অবশ্যই প্রসেসরের কাজের উপরে আমার একটু দক্ষতা আসবে, এটি স্বাভাবিক। তবে যারা নতুন করবে তাদের কাছে আস্তে আস্তে কাজ করতে করতেই কিন্তু এগুলো দেখা যাবে কন্ট্রোলে আসবে। আর প্রথমে কিছু কাজ করতে গিয়ে খারাপ হয়ে যায়, কাজে প্রবলেম হতে পারে, তবে ঘাবড়ে যাওয়া যাবে না। তবে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যেন কারো ভালো মোবাইল নষ্ট না হয়ে যায়, ভালো ফোন যেটি ঠিক হওয়ার মতো ছিল সেটি নষ্ট না হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অ্যাক্সিডেন্টালি খারাপ হতে পারে, আপনি 10টি কাজ করছেন, 2-1টি খারাপ হয়ে যাচ্ছে, এটি ঠিক হয়ে যাবে, এটি কোনো বিষয় না। কিন্তু অনেক দেখেছি যারা প্রসেসরের কাজ করতে গিয়ে প্রচুর পরিমাণে ড্যামেজ হচ্ছে যাদের কাছে, তারা এখনো পর্যন্ত তাদের নিজেদের ইমপ্রুভ না করেই এই ড্যামেজ প্রক্রিয়াটি চালু রেখেছেন। তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই নিজেরা কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং নিন অথবা কৌশলগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। না হলে এই কাজগুলো করতে যাবেন না। যাই হোক, আমি প্রসেসরটি ক্লিন করছি। দেখুন এই প্রসেসরের মধ্যে যে আঠাগুলো, এগুলো কিন্তু একটু
আলাদা ধরনের একটি আঠা, একদম ছাড়তে চায় না, আঠালো টাইপের একটি আঠা। রাবার গ্লুর মতো একটি আঠা যেহেতু, এটিকে বারবার আমাকে ক্লিন করতে হবে এবং কি কয়েকটি ধাপে আমাকে এই আইসিটি পরিষ্কার করে রিবোলিং করতে হবে। তো আমি চেষ্টা করছি, আসলে এগুলো খুব ধৈর্যের কাজ। প্রসেসর রিবোলিংয়ের কাজ একটি আর্ট, একটি ধৈর্যের কাজ আমি বলবো। যারা এই কাজগুলো করতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এটি ভালো লাগে। আর আমি আমার নিজের কাছেই মনে করি যে আমার অনেক ভালো লাগে এই কাজগুলো করতে। কাজের মধ্যে আসলে নিজেকে অনেক ব্যস্ত রাখি। দীর্ঘ প্রায় ২০ বছর হয়ে গেল এই কাজগুলো করছি। আসলে প্রসেসরের কাজগুলো যখন থেকে স্টার্ট করেছি, প্রসেসরের কাজটি একটু আলাদা মাত্রার একটি কাজ। আর এখানে অনেক ঝুঁকিপূর্ণ যেহেতু কাজটি, সেহেতু এই কাজের উপরে আমি একটু বিশেষভাবে খেয়াল রেখেই কাজগুলো করার চেষ্টা করছি, যেন সর্বোচ্চ সুন্দরভাবে কাজগুলো সার্ভিস দিতে পারি। আর শুধু প্রসেসর নিয়ে কাজ করে এরকম লোক কিন্তু আপনারা খুব কমই পাবেন। হয়তো অনেকেই আছেন যারা সব কাজই করেন। আর আমার এখানে অনেকেই রয়েছেন যারা ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি চেঞ্জ, মাইক্রোফোন, সাউন্ড, লাইট এবং অনেক ধরনের কাজ রয়েছে ফোনের, ওসিএ, বিভিন্ন কাজগুলো আলাদা আলাদা সেক্টরে ভাগ করা আছে, তারা করেন। আমি শুধু প্রসেসরের কাজগুলো করি এবং খুব বেশি কাজ করি তা না, আমার সুবিধা মতো যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করি। তো বর্তমানে কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে বাংলাদেশে। যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন এই কাজগুলোতে অনেকেই আগ্রহী এবং অনেকেই এখন প্রসেসরের উপরে ট্রেনিং নিচ্ছেন কাজ করার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই বেসিকটা আপনার ভালো জানতে হবে। প্রসেসর থেকে আসলে প্রবলেম কিনা এটি বোঝার জন্য অবশ্যই আমাদেরকে সেই নলেজটি থাকতে হবে। অন্যথায় দেখা যাবে যে প্রসেসর রিবোলিং করার পর ফোনটি একই প্রবলেম থাকছে, তখন আপনার নিজের কাছে হতাশ লাগবে। শুধু প্রসেসর রিবোলিং করার মাধ্যমে কিন্তু আমরা সফলতা পাই না। সফলতাটা হচ্ছে যে একটি প্রবলেম সঠিকভাবে ফাইন্ড আউট করে সেটিকে সমাধান করা। হতে পারে সেটি ছোট্ট একটি ক্যাপাসিটর শর্ট থাকে, সেটি রিমুভ করে আমরা কিন্তু প্রবলেমটি সলভ করতে পারি। তো প্রসেসর রিবোলিং করেই যে সবসময় সব প্রবলেম সলভ হয় সেটিও কিন্তু না। তো এখানে প্রসেসর রিবোলিং করলে ঠিক হবে কি না, এই জায়গাটিতে আমাদের অনেক বড় কাজ করতে হয়, যেটি বাস্তবতা। দেখা যায় যে আমার এখানে টিম রয়েছে, একাধিক লোক রয়েছে যারা এই কাজগুলো ধাপে ধাপে আমাকে টেস্ট করে দেন ফোনগুলো। বিভিন্ন সেক্টরগুলো চেক করার পর যখন আমি রেজাল্ট নিই, সেখান থেকে আমার মনে হয় যে না, এটা প্রসেসর থেকে কাজ করলেও হওয়ার চান্স আছে। তখনই কিন্তু একমাত্র আমার হাতে, আমার টেবিলে এই প্রসেসরের কাজের জন্য আমি হাত দিই। এছাড়া কিছু কমন কাজ রয়েছে যে কাজগুলো দেখা যায় যে আমরা প্রসেসর থেকে প্রবলেম হয় একেবারে কমন, সবাই জানে। যেমন পোকো X3 প্রো, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, A03s এর মতো কমন কিছু ফোন রয়েছে যেগুলোতে একেবারে সবাই জানে যেগুলো প্রসেসর থেকে হয়। তো সেই ফোনগুলোর ক্ষেত্রে আসলে বিশেষ করে কোনো ডায়াগনোসিস করতে হয় না। কিন্তু এই যে এই ধরনের ফোন, স্যামসাংয়ের একটি ফ্ল্যাগশিপ বা একটি দামি ফোন, সেই ফোনগুলোতে প্রসেসর ইস্যু হচ্ছে কি না, এটি কতদিন আগের ফোন, কতদিন ইউজ করেছেন, সফটওয়্যারে কোনো প্রবলেম রয়েছে কি না, ব্যাটারিতে কোনো ইস্যু রয়েছে কি না, এবং কি ফোনটিতে হার্ডওয়্যারে কোনো কাজ করা হয়েছে কি না, ফোনটি কি কোনো ধরনের আঘাত পেয়েছে কি না, এবং কি এটি কোনো লিকুইড ড্যামেজ হয়েছে কি না, এভরিথিং সব কিন্তু যাচাই বাছাই করতে হয়। করার পর তারপরে কিন্তু প্রসেসরে কাজ করতে হয়। যেমন এই ফোনটি, এটি কিন্তু ১ থেকে ২ দিন আমার টেবিলেই ছিল। এটি চেক করা হচ্ছিল যে ফোনটি আদৌ কি প্রসেসরের সমস্যা কিনা। তো এই ফোনটি কিন্তু একবার অনও হয়েছিল। জাস্ট ১ মিনিটের মতো চলে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। আবার রিপোর্ট করতে থাকে। তো ফাইনালি এটি ডিসিশন নিলাম যে ফোনটি যেহেতু ইনটেক, কোনো ধরনের কাজ করেনি এবং কি ফোনটির ৫ থেকে ৬ বছর হয়তো ইউজ করেছেন। তো এই যে ফোনটির বয়সকাল এবং সব মিলিয়ে, এবং প্রসেসরটি দেখতে হবে, প্রসেসরটি কোন ব্র্যান্ডের, সেটি কি আসলে সমস্যা হতে পারে কিনা, এই বিষয়গুলো সব খেয়াল করে তারপর কিন্তু এই প্রসেসরটি রিবোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আর সেটি কতটা যৌক্তিক হয়েছে এবং কি এর মাধ্যমে সলভ হয় কিনা সে বিষয়টি কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। দেখুন আমি কিন্তু অলরেডি র্যামটি ইনস্টল করছি। তো আমার র্যাম প্রসেসর ইনস্টল হয়ে গেলে
আমরা ফোনটি অন করলেই বুঝতে পারবো। আর ফোনটি কিন্তু লোগো বা রিস্টার্ট প্রবলেম ছিল, মানে ফোনটি অন ছিল, তো পুনরায় অন কন্ডিশনে আনাটাও কিন্তু একটি চ্যালেঞ্জিং বিষয়। অনেকে আছেন যারা ডেড ফোন দেখা যায় রিবোলিং করেছেন, রানিং হয়েছে, বাট রানিং ফোন রিবোলিং করে রান হয় না, এরকমও কিন্তু অনেক সময় হতে পারে। তো এটিও কিন্তু একটি বিষয় যে আমরা অনেক সময় অনেক কাজ করি, আমরা বলি যে এই ফোনটি যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে নাও থাকতে পারে। তো যা হোক, আমি চেষ্টা করব এবার ফোনটি একটু ঠান্ডা করে অন করার। তো আপনারা দেখলেন যে আমি প্রসেসরটি অলরেডি র্যাম এবং প্রসেসর ইনস্টল করেছি রিবোলিং করে, এবং এই ফোনটির প্রবলেম ছিল অন হয়ে রিবোট করতো, পুরোপুরি অন হতো না, এবং অন হলেও রিস্টার্ট হয়ে যেত। দেখুন আমি চার্জে লাগালাম আগে, আলহামদুলিল্লাহ দেখুন চার্জিং লোগো কিন্তু আমি দেখতে পেয়েছি, এবং কি আমি ব্যাটারি ছাড়া চার্জিংয়ের লোগোটি দেখেছি। এর কারণ হচ্ছে যে ব্যাটারি, উইদাউট ব্যাটারিতে আমার ফোনটির যে অ্যাবনর্মাল কোনো রিডিং আছে কিনা সেটি কিন্তু দেখার জন্য আমি ব্যাটারি ছাড়া তারপর চার্জার লাগিয়েছি। এতে করে আমার ব্যাটারি লোগো এসেছে। আমি ফোনটি এবার অন করার চেষ্টা করব, এবং এটির পাওয়ার বাটনটি একটু প্রবলেম রয়েছে, তো পাওয়ার বাটন মূলত এই পাশে আমি দেখি। তো পাওয়ার বাটনটি দেখুন এই যে অন হয়েছে, আলহামদুলিল্লাহ। ফোনটি অন যেহেতু হয়েছে আমার খুব কনফিডেন্স রয়েছে, অলরেডি কিন্তু সেকেন্ড লোগো চলে এসেছে, মানে খুব দ্রুত এখন কিন্তু সেকেন্ড লোগো চলে আসলো। এবং দেখুন ফোনটি কিন্তু অন হয়েছে, ওনার ডাটা সহ কিন্তু উনি ফেরত পেলেন ফোনটি। তো এই যে প্রবলেমটি সলভ হলো, এই অভিজ্ঞতাটি কিন্তু অবশ্যই একটি কাজের, যে এই প্রবলেমটি কী ছিল এবং সেটির সলিউশনটি কিভাবে করা হলো। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু রিবোলিং করাটি কোনো বিষয় না। রিবোলিং অনেকেই করতে পারেন হয়তো, কিন্তু সেই রিবোলিং করলে কোন প্রবলেমটি সলভ হবে, কোনটি হবে না, এই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়। যা হোক, আজকের ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। আর খুঁটিনাটি অনেক কথাই বলেছি ভিডিওতে। অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে অনেক ভিডিওতে। আসলে সব ভিডিওতে কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে বোঝার কোনো উপায় নেই যে কোন ভিডিওতে কী আছে। তো অনেক সময় একটি কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর সেই সাথে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।